মার্কিন শুল্ক নীতি অবৈধ ঘোষণার পর ধোঁয়াশায় ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি দর কষাকষির সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা ট্রাম্পের। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, নজিরবিহীন অনিয়মে কোটি কোটি টাকা আত্মসাৎ। পিডিবিকে লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন নসরুল হামিদ, সহযোগী ছিলেন 13 শীর্ষকর্তা। খাতুনগঞ্জে তেল, চিনি সহ মুদিপণ্য উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও কমছে পেঁয়াজের দাম। প্রাণী সম্পদের ট্রাক সেলে দুধ, ডিম, মাংসের পরিমাণ বাড়ানোর দাবি। অবশেষে কেটেছে ভারত থেকে মান পরীক্ষার রিপোর্ট জটিলতা। 4 মাস পর বেনাপোল বন্দরে আটকে থাকা রফতানিমুখী সুপারি ট্রাক খালাস শুরু, দ্বিপাক্ষিক বাণিজ্য সহজীকরণের দাবি। এবং ব্যাপক উত্থানে গেল সপ্তাহ শুরুর পর বড় পতনে শেষ হয় ডিএসসি লেনদেন। 21 ক্যাটাগরিতেই বেড়েছে দাম। বিনিয়োগ টানতে জেড ক্যাটাগরি প্রতিষ্ঠানের দাপট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা আগ্রাসী শুল্ক বাতিলের পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির কি হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এটিকে মার্কিন সরকারের সঙ্গে নতুন করে দর কষাকষির সুযোগ দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। বাণিজ্য সচিব বলছেন, আদালতের রায় কার্যকর হোক আর ট্রাম্পের শুল্ক আগ্রাসন অব্যাহত থাকুক, ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। এভাবেই গত বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হয় আগস্টের প্রথম সপ্তাহে। সেই আগ্রাসী শুল্ক নীতিকে অবৈধ উল্লেখ করে গেল শুক্রবার বাতিল করেছেন খোদ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ট্রাম্প। অবিলম্বে সেকশন 332 ও বিদ্যমান সেকশন 301 এর সব শুল্ক বহাল থাকবে। এর পাশাপাশি সেকশন 122 এর আওতায় স্বাভাবিক শুল্কের ওপর অতিরিক্ত 10% বৈশ্বিক শুল্ক আরোপ করা হবে। অন্যায্য বাণিজ্যিক কার্যক্রম মোকাবিলায় নতুন করে সেকশন 301 সহ একাধিক তদন্তও করা হচ্ছে। এদিকে ট্রাম্পের বাড়তি শুল্ক বোঝা কমাতে গেল 9 ফেব্রুয়ারি একটি চুক্তি করেছে ঢাকা ওয়াশিংটন। বাংলাদেশ এই চুক্তির শর্ত পুনর্বিবেচনা করার সুযোগ পেল বলে মনে করেন দ্বিপাক্ষিক বাণিজ্য বিশ্লেষকরা। এখন বাংলাদেশকে চুক্তিটা রিনেগোশিয়েট করার জন্য আবার চেষ্টা করতে হবে, কারণ চুক্তিতে অনেকগুলো ধারা আছে, শুধু রেসিপ্রোকাল ট্যারিফ না, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে যেটা প্রতিপালন করা বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হতে পারে। আমার মনে হয় যে এটা একটা সুযোগ হলো বাংলাদেশকে সেই অবস্থাটা পরিবর্তন করার। এই সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানি বাজারে অসম প্রতিযোগিতার চাপে থাকা দেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা। ইউএস ট্যারিফ আমি জানি না হুড়াহুড়ি করে কেন গত সরকার 9 ফেব্রুয়ারি এগ্রিমেন্ট সাইন করলো। এই যে সেটাও কিন্তু আমাদের রিভিউ করার খুব জরুরি হয়ে গেছে, বিকজ এটাতে একপেশি একটা এগ্রিমেন্ট হয়ে গেছে। আমাদের কোনো বেনিফিট নাই, এভরিথিং উই আর গিভিং টু দ্য ইউএস গভর্নমেন্ট। এটা আমাদের নেগোসিয়েশনের ব্যর্থতা। যেহেতু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়া আগের ট্যারিফটা বাতিল করেছে, সুতরাং এর প্রেক্ষিতে আর আমাদেরও নতুন সরকার আসছে, এই দুইটাকে কেন্দ্র করে আমরা নতুন করে এটা ভাবা যায় কিনা আমি সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী দুইজনকে বিনীত অনুরোধ করব, সাথে বাণিজ্য মন্ত্রীকে। মার্কিন আদালতের রায় আপিলে টিকবে কিনা কিংবা টিকলেও ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা জানতে অপেক্ষা করতে হলেও বাণিজ্য সচিব বলছেন ঢাকা ওয়াশিংটন সম্পর্কের উষ্ণতায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়া চুক্তি করতেছে রেসিপ্রোকাল ট্যারিফ, এখন এটা তো আমি কিছুই বুঝতেছি না, বাট রেসিপ্রোকাল ট্যারিফ কনসেপ্টটা থাকবে না। আমরা একটা সুবিধাজনক অবস্থানে থাকবো, কারণ আমরা এনগেজমেন্ট দিচ্ছি না। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ বিশ্লেষকদের। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়ানোর পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে বাড়িয়ে বিশ্বব্যাপী শুল্ক 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সেকশন 122 আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার ঝড় উঠেছে।
বিশ্বজুড়ে সমালোচনা ও দেশের ভেতরে বিতর্কে ঢেউ উঠলেও নিজের মর্জি থেকে পিছু হটতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আমদানি পণ্যে আরোপিত 10% বৈশ্বিক শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন এটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দাবি করেন বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেন জরুরি আইনের আওতায় উচ্চ শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। রায়ের পর ট্রাম্প ভিন্ন একটি বাণিজ্য আইন সেকশন 122 ব্যবহার করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এখন সেই হার বাড়িয়ে 15% করা হয়েছে। আইন অনুযায়ী এই শুল্ক 150 দিনের জন্য বলবৎ থাকবে। এরপর কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্পের এই ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে দেশটির ভেতরেই। ডেমোক্রেট কংগ্রেসম্যান টেড লিউ বলেন সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে জনগণের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন প্রেসিডেন্ট যেভাবে নতুন করে শুল্ক আরোপ করছেন তা প্রমাণ করে তিনি দেশবাসীর পরোয়া করেন না। অন্যদিকে সিনেটর জন ফেটারম্যান বলেন চীনের বিরুদ্ধে শুল্কে তিনি সমর্থন দিতে পারেন, তবে মিত্র দেশের উপর শুল্ক আরোপের পক্ষে নন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন শুল্ক নিয়ে অনিশ্চয়তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর। জানান ওয়াশিংটন সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত অবস্থান নেবেন তিনি। এছাড়াও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান মের্জ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপুর দুর্নীতির গভীরে যেতেই বেরিয়ে আসতে শুরু করেছে বিদ্যুৎ খাতের থলের বিলাস। প্রতিমন্ত্রী থাকাকালে 10 বছরে ভুয়া প্রকল্প আর নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে রীতিমতো লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন তিনি। আর এই দুর্নীতির সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন 4 সাবেক চেয়ারম্যান সহ বিটিভির 13 শীর্ষ কর্মকর্তা। এবার এই সিন্ডিকেটের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদের রিপোর্ট। আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ঘুষের বিনিময়ে কাজ আর হরিলুটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে সাবেক প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে গড়ে উঠেছিল এক মাফিয়া চক্র, যারা প্রত্যেকেই গড়েছেন অঢেল সম্পদ। নসরুল আহমেদ বিপুর বিরুদ্ধে অনুসন্ধানের সূত্র ধরেই পিডিবির সাবেক 4 চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বিলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে 13 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। ইতোমধ্যে প্রাথমিকভাবে দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপুর অনুসন্ধানের বাইরেও এই পিডিবির বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 13 কর্মকর্তার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। এই অভিযোগের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়েছে। দুদক বলছে আদানির সাথে চুক্তিসহ গত 15 বছরে বিদ্যুৎ খাতের কর্মকর্তাদের দুর্নীতি লুটপাটের ঘটনায় একাধিক অনুসন্ধান চলছে। বিদ্যুৎ খাতে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, তাদের বিষয়গুলোই অনুসন্ধান করছে। বিশেষজ্ঞরা বলছেন অতীতে বিদ্যুৎ খাতের সংকট কাজে লাগিয়ে যারা দুর্নীতি করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বিদ্যুৎ সংকটকে আসলে পুঁজি করে আপনার কিছু গ্রুপের সাথে চুক্তি করা হয়েছে, কিছু দেশের সাথে চুক্তি করা হয়েছে, কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। এই চুক্তিগুলোর ভিতরে অনেক ফাঁকফোকর ছিল। যে চুক্তির সুবিধাভোগী কিছু নির্দিষ্ট গ্রুপ হয়েছে, নির্দিষ্ট কোম্পানি হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা তো রাষ্ট্রের অর্থ লুটপাটের সাথে জড়িত। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ, সরকারি জমি দখলের মতো অপকর্মে জড়িত থাকা ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে দুদকের অনুসন্ধানকারী দল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লীহাটে এ সপ্তাহে প্রতিটি সবজিতেই কেজি প্রতি পাইকারি দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বেগুন 65 টাকা থেকে 70 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 40 থেকে 45 টাকা। সপ্তাহ ব্যবধানে 5 থেকে 8 টাকা বেড়ে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকায়। সিমের দর বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লাল শাক, ধনিয়ার পাতা, পাট শাক, ডাঁটা, লাউয়ের পাতা, মূলা শাকের দাম। বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ায় দর বেড়েছে বলে দাবি কৃষক ও পাইকারদের। কুয়াশার কারণে একটু ফলনটা একটু কম হয়, তার কারণে এই সময় দামটা একটু বাড়ছে আর কি। বৃষ্টি বাদল থাকলে যেমন সবচেয়ে ভালো হয়, ফলন হয় ভালো,
কুয়াশার কারণে কমে টমে জায়গা। বর্তমানে ভালোই আছে, কিন্তু মাল কমে গেছে দেখে দাম হলো বেশি। ফলন নাই, তাতে মোটামুটি দাম আরো আনলে মানুষের চাহিদা করণ জানা, দাম মোটামুটি ভালোই দেয় আমাদের। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা দেয় ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি খবর জানাতে যুক্ত হচ্ছে রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের ঢাকা বিভাগীয় কার্যালয়ের একটি অভিযানে রাজধানীর মৌলভীবাজারে গত 18 ফেব্রুয়ারি ব্যবসায়ীদের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এবং এই বাধার প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা বন্ধ করতে বাধ্য হন। কিন্তু সেই ঘটনাটিতে দেখা যায় যে পণ্যের দাম বৃদ্ধির কারণকে কেন্দ্র করে একটি ঘটনার সূত্রপাত হয়। তো সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকে জাতীয় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব একটি মানববন্ধনের আয়োজন করেছে রাজধানীর প্রেস ক্লাবে। সেই মানববন্ধনে তারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রতিবেদনে তারা বলছেন মাত্র 10 দিনের ব্যবধানে মেসার্স দেওয়ান ট্রেডার্স ছোলার দাম প্রতি কেজি 5 টাকা বৃদ্ধি করে বিক্রি করছে। মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কোনো পণ্য বাড়তি দামে কেনার কোনো প্রমাণ দেখাতে পারেনি, যে একটিকে কেন্দ্র করে সেই ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু সেই জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানানো এবং ব্যবসায়ীদেরকে জড়ো করে সেখানে বাধা সৃষ্টি করা, সরকারি কাজে বাধা সৃষ্টি করা সহ সেখানে উদ্ভূতকর পরিস্থিতি তৈরি করে ব্যবসায়ীরা। সেটিকে কেন্দ্র করে পরবর্তীতে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া সরকারের দিক থেকে, যে কারণে আজকে ক্যাব এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এবং মানববন্ধনের আয়োজন করেছে তারা। এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য বৃদ্ধি, পণ্য ক্রয় বিক্রয়ে ক্যাশ মেমো সংরক্ষণের ব্যর্থতা এবং সরকারি তদারকি অভিযানে বাধা প্রদান, এই 3টি বিষয়ে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলাহীনতা ও ভোক্তা স্বার্থবিরোধী আচরণের প্রতিফলন ঘটছে বলে বক্তারা এখানে দাবি করছেন এবং তারা অভিযোগ করছেন এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সাধারণ ভোক্তারা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং বাজারে স্থিতিশীলতা রক্ষা করাটা কঠিন হয়ে পড়বে। ফলে ওই দিন অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল মৌলভীবাজার ওই অভিযানটি পরিচালনা করেন। যেই অভিযানে তিনি বাধাপ্রাপ্ত হন। আপনারা জানেন যে উনি ঢাকা শহর সহ আশপাশের এলাকাগুলোতে প্রায় অভিযান পরিচালনা করেন এবং সেই অভিযানে কোনো অনিয়ম পেলে ব্যবসায়ীদেরকে জরিমানা করা এবং তাদেরকে সরকারি আইন মানতে বাধ্য করা সহ নানা রকম কার্যক্রম হাতে নেন। তো তারই প্রেক্ষিতে তারই ধারাবাহিকতা সেটি ওই দিনও অভিযান পরিচালনা করছিলেন। আর সেই অভিযানে বাধা পাওয়ার প্রেক্ষিতেই আজকে মানববন্ধন করা হচ্ছে। এই ছিল রাজধানীর প্রেস ক্লাব থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ক্যাব আয়োজিত মানববন্ধনে। ব্যাপক উত্থানে গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন শুরু হলেও শেষ হয় বড় পতনে। এরপরও প্রধান সূচকে যোগ হয় 66 পয়েন্ট, বেড়েছে বাজার মূলধনও। রেকর্ড সব খাতেরই বেড়েছে গড় লেনদেন। তবে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য বজায় রেখেছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 1300 কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে 485 কোটি টাকা বেশি। এরপর ধারাবাহিক পতনে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন নেমে আসে অর্ধেকেরও কমে। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক DSEX এ যোগ হয় 66 পয়েন্ট, আর বাজার মূলধন বেড়েছে 1060 কোটি 79 লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক, বিমা সহ 21 খাতের সব খাতেই রেকর্ড গড় লেনদেন হয়েছে। গেল সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় বরাবরের মতোই দাপট ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। 9টি ছিল বাজে খ্যাত জেড ক্যাটাগরির কোম্পানি আর 1টি বি ক্যাটাগরির। আগের সপ্তাহে অবশ্য 10টি ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে। বিপরীতে দাম কমতির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় 6টি রয়েছে সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির কোম্পানি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের বাজার পরিস্থিতি। আমাদের শুরুতে একটু বলি যে আজকের বাজার পরিস্থিতি সেটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা এখন কিন্তু দেখছি সবগুলো সূচকের। অর্থাৎ 25 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক DSEX 5491 পয়েন্টে অবস্থান করছে এবং 7 পয়েন্ট বেড়েছে ডিএসসি সরিয়ার সূচক 1102 পয়েন্টে অবস্থান করছে। 2104 পয়েন্টে অবস্থান করছে DSC 13, বেড়েছে 6 পয়েন্ট।
এছাড়া 61,641 বার শেয়ার হাত বদল হয়েছে। তার বাজার মূল্য আমরা দেখছি 231,28 লাখ টাকা। এছাড়া 237টি প্রতিষ্ঠানের শীর্ষ অর্থাৎ 237 প্রতিষ্ঠানে কিন্তু শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 76টি নিম্নমুখী রয়েছে এবং 70টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর আমরা দেখছি যে নিম্নমুখী অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে যদি একটু বলি যে গত সপ্তাহের শেষ কার্যদিবসও কিন্তু আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতায় কিন্তু ছিল সবগুলো সূচক। প্রধান সূচক কিন্তু নিম্নমুখী অবস্থায় শেষ করেছে 53 পয়েন্ট নিম্নমুখী অবস্থা এবং আজকে সেটি কিন্তু বলা চলে যে 25 পয়েন্ট বেড়ে এখন 5,491 পয়েন্টে অবস্থান করছে। শীর্ষ 20 যে প্রতিষ্ঠানগুলো রয়েছে টপ 20 সেই প্রতিষ্ঠানগুলো শুরুতে আমরা দেখছি যে অলিম্পিক প্রতিষ্ঠানটি 167 টাকা 40 পয়সা দরে প্রতিটি শেয়ার হাত বদল চলছে। সর্বোচ্চ ছিল 170 টাকা 50 পয়সা, সর্বনিম্ন দেখছি 156 টাকা 30 পয়সা। এছাড়া এর আগের কার্যদিবসে কিন্তু 155 টাকা 30 পয়সা ছিল, সেই তুলনায় কিন্তু আজকে অত্যাধিক বেড়েছে, বলা চলে প্রায় 12 টাকার মতো কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ারের দর প্রতি শেয়ারের দাম বেড়েছে। রবি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান 31 টাকা 20 পয়সা দরে বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার, 31 টাকা 80 পয়সা সর্বোচ্চ ছিল, 30 টাকা 90 পয়সা সর্বনিম্ন। ব্র্যাক ব্যাংক 3 নম্বর অবস্থানে রয়েছে, প্রতিষ্ঠানটি 84 টাকা 30 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, 85 টাকা 30 পয়সা ছিল সর্বোচ্চ, 82 টাকা 80 পয়সা দেখছি আমরা সর্বনিম্ন ছিল। এছাড়া প্রগতি লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটি 4 নম্বর অবস্থানে টপ 20-র 255 টাকায় এখন পর্যন্ত প্রতিটি শেয়ার আমরা দেখছি, 257 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ। এছাড়া এদিকে সাইহাম কটন প্রতিষ্ঠানটি 20 টাকা 90 পয়সা ধরে বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে 21 টাকা 10 পয়সা কিন্তু সর্বোচ্চ ছিল প্রতিষ্ঠান শেয়ারের দর, 20 টাকা 50 পয়সা ছিল সর্বনিম্ন এবং এর আগের কার্যদিবসে কিন্তু 20 টাকা 60 পয়সা ছিল, সেক্ষেত্রে কিছুটা কমে কিন্তু অবস্থান করছে 20 টাকা 90 পয়সা। 28 টাকা 80 পয়সা ধরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে সিটি ব্যাংকের। সিটি ব্যাংকের প্রতি শেয়ার সর্বোচ্চ ছিল 28 টাকা 90 পয়সা, অর্থাৎ 10 পয়সা একটু হেরফেরে কিন্তু এখন পর্যন্ত 80 পয়সা অবস্থান রয়েছে। 28 টাকা 50 পয়সা ছিল সর্বনিম্ন এবং 28 টাকা 80 পয়সা ছিল গতকালে, অর্থাৎ ব্যবধান খুব একটি বাড়েনি, অর্থাৎ আগের মতোই রেটে কিন্তু বিক্রি হচ্ছে সিটি ব্যাংকের প্রতিটি শেয়ার। এশিয়াটিক ল্যাব প্রতিষ্ঠানটি টপ 20-র 7 অবস্থানে রয়েছে, 7 নম্বর অবস্থানে, 62 টাকা 80 পয়সা ধরে বিক্রি হচ্ছে, 63 টাকা 40 পয়সা ছিল সর্বোচ্চ মূল্য। এছাড়া 49 টাকা 40 পয়সা কিন্তু দেখছি আমরা যে সর্বনিম্ন ছিল, 63 টাকা ছিল গত কার্যদিবসের প্রাইসে। সেই তুলনায় আজকে যদি বলে এশিয়াটিক ল্যাবের বলা চলে যে 1 টাকা কিন্তু শেয়ারের দর প্রতিটি শেয়ারের দর কমেছে। স্কয়ার ফার্মা 8 নম্বর অবস্থানে দেখছি টপ 20-র, এখানে 226 টাকা 40 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে, 228 টাকা সর্বোচ্চ দেখছি আমরা, 225 টাকা 50 পয়সা ছিল সর্বনিম্ন এবং এর আগের আমরা প্রাইস দেখছি যে 227 টাকা 90 পয়সায় বিক্রি হয়েছে। এছাড়া ঢাকা ব্যাংক রয়েছে 9 নম্বরে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে 10 নম্বরে, সেক্ষেত্রে ঢাকা ব্যাংকের কিন্তু 13 টাকা 90 পয়সা ধরে প্রতি শেয়ার বিক্রি হচ্ছে এবং 5 টাকা 10 পয়সা জোরে বিক্রি হচ্ছে ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শেয়ার। সেক্ষেত্রে বলা হচ্ছে যে আজকে কয়েকদিনের যে নির্বাচন পরবর্তী যে শেয়ার অবস্থা ছিল সেটি কিন্তু 2 দিন কিন্তু ভালো ছিল এবং এরপরে আবারও কিন্তু নিম্নমুখী এবং আজকে কিন্তু কিছুটা হলো সূচকের উন্নতি ঘটেছে। তো এই ছিল ডিএসসি সবশেষ। ভারত থেকে মান পরীক্ষার রিপোর্ট পাওয়ার 4 মাস পর বেনাপোল বন্দরে আটকে থাকা রফতানিমুখী সুপারির ট্রাক খালাস শুরু হয়েছে। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। বেনাপোল বন্দরে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে এই সমস্ত রপ্তানি পণ্যের মধ্যে বড় একটি অংশ রয়েছে কাঁচা সুপারি। বাংলাদেশে উৎপাদিত সুপারির গুণগত মান ভালো হয়, বেশ চাহিদা রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। তথ্য বলছে প্রতি বছর প্রায় 200 কোটি টাকা সুপারি রপ্তানি হয় ভারতে। নিয়ম রয়েছে সুপারি রপ্তানির আগে ভারত থেকে মান পরীক্ষার ছাড়পত্র গ্রহণ করতে হয়। তবে গত 4 মাস ধরে ভারতীয় কাস্টম কর্তৃপক্ষ সুপারি রপ্তানির ছাড়পত্র না দেওয়ায় বেনাপোল বন্দরে ভারতে প্রবেশের অপেক্ষায় 176টি রপ্তানিমুখী সুপারি ট্রাক আটকে ছিল।
রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করতে দুই দেশের ব্যবসায়ীরা বিভিন্নভাবে চেষ্টা করেন, তবে কোনো কাজে আসেনি। বরং স্থলপথে পাটজাত পণ্য তৈরি, পোশাক, গার্মেন্টস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আসে। এতে চরমভাবে রপ্তানি বাণিজ্য সংকটের মুখে পড়ে। তবে ব্যবসায়ীরা প্রত্যাশা করছিলেন যে দেশে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই সমস্যা কাটতে পারে। অবশেষে আমরা লক্ষ্য করেছি গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই বাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল সে প্রতিবন্ধকতা কাটতে শুরু করেছে। অর্থাৎ 4 বছর ধরে বন্ধ থাকা গম রপ্তানি গত 15 ফেব্রুয়ারি ভারত সরকার গম নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এছাড়া গত 19 ফেব্রুয়ারি থেকে যে সুপারি রপ্তানির ছাড়পত্র ভারতীয় কাস্টম কর্তৃপক্ষ দিতে শুরু করেছে, ফলে বেনাপোল বন্দর দিয়ে যে রপ্তানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক হয়েছে। যে সমস্ত সুপারি ট্রাক আটকে ছিল সে সমস্ত সুপারি ট্রাক বেনাপোল বন্দর থেকে কিন্তু ভারতের পেট্টাপোল বন্দরে যেতে শুরু করেছে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে 176টি সুপারি ট্রাক বেনাপোল বন্দরে আটকে ছিল, সেটি ভারতীয় কাস্টম কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। গত বৃহস্পতিবার বেনাপোল বন্দর থেকে 100টি ট্রাক ইতিমধ্যে ভারতে ঢুকেছে এবং যে 76টি ট্রাক বেনাপোল বন্দরে আছে সেটি পর্যায়ক্রমে বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্টাপোল বন্দরে প্রবেশ করবে। আপনি জানেন যে প্রতি বছর ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 14 মার্কিন বিলিয়ন ডলারের পণ্য আমদানি এবং 2 মার্কিন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়ে থাকে। দিন দিন বাংলাদেশি যে সমস্ত রপ্তানি পণ্য তার গুণগত মান ভালো হয়, কিন্তু এই রপ্তানির চাহিদা ভারতে বাড়ছিল। তবে গত 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের সম্পর্কে টানপোড়েনের কারণে কিন্তু বাণিজ্যের উপরে একের পর এক নিষেধাজ্ঞা আসে এবং নিষেধাজ্ঞার কারণে আমদানি এবং রপ্তানি বাণিজ্য প্রায় কিন্তু অর্ধেকের নিচে কমে আসে। তবে ব্যবসায়ীরা বর্তমানে প্রত্যাশা করছেন যে তারা আশা করছেন যে সমস্ত আমদানি বা রপ্তানি পণ্যের উপরে নিষেধাজ্ঞা রয়েছে দ্রুত এই সমস্ত নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ভারত বাংলাদেশের মধ্যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমার কাছে বাণিজ্য নিয়ে সর্বশেষ। সুপারি রপ্তানি প্রক্রিয়ার সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। রাজধানীর বিভিন্ন স্থানে রমজান উপলক্ষে ট্রাকে করে সুলভ মূল্যে ডাল, তেল, চিনি, দুধ, ডিম, মাংস ও চাল, আটা বিক্রি করছে টিসিবি, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর। এই কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে আজিমপুরে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সকাল 11টা নাগাদ যখন এই টিসিবি ট্রাকটি এই আজিমপুরের এই সড়কে আসে তখন থেকে মানুষের দীর্ঘ অপেক্ষা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্তত 300 থেকে 400 মানুষ টিসিবি ট্রাকের পেছনে অপেক্ষা করছে এবং তারা প্রত্যেকেই বাজার থেকে তুলনামূলক কম দামে পণ্য পাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি রমজান উপলক্ষে টিসিবি যেই পণ্যগুলো বিক্রি করছে তার মাঝে মসুর ডাল, ভোজ্য তেল, ছোলা, খেজুর এই সকল পণ্য তারা বিক্রি করছে। সেক্ষেত্রে মসুর ডাল 70 টাকা কেজি, ভোজ্য তেল 115 টাকা লিটার, ছোলা 60 টাকা আর খেজুর 160 টাকা কেজিতে কিন্তু বিক্রি করছে। আমরা একটু লাইনটা যদি একটু দেখাই, এখানে 3 থেকে 400 মানুষ কিন্তু ইতিমধ্যে অপেক্ষা করছে। অর্থাৎ বাজার থেকে কিছুটা কম মূল্যে পণ্য পাওয়ার যে চেষ্টা, আগ্রহ, প্রবণতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মাঝে এবং প্রত্যেকেই এই জায়গাটিতে কিন্তু অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে। আর আমি যদি আরেকটু ব্যাপার জানিয়ে রাখি, প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকেও যে ডিম, মাংস, দুধ বিক্রির যে কার্যক্রম আছে সেটির জন্য আমরা দেখেছি দীর্ঘ অপেক্ষা মানুষজন করছেন। গত 4 দিন ধরে এই জায়গাটিতে কিন্তু প্রাণী সম্পদের পক্ষ থেকেও এই পণ্যগুলো যেগুলো ভর্তুকি মূল্যে অর্থাৎ সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছিল সেগুলোর জন্য মানুষের দীর্ঘ অপেক্ষা কিন্তু রয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রাণী সম্পদের গাড়ি দেখতে পাইনি আমরা। তবে এখানে যে টিসিবির যে ট্রাক সেল কার্যক্রম সেটি কিন্তু 11টার পর থেকেই শুরু হয়েছে। আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন বাজার থেকে একটু কম মূল্যে যেসব পণ্য আসলে এখানে তারা কিনতে পারছেন সেটি তাদের জীবনমানের স্বাভাবিকতা ঠিক রাখতে কিংবা কিছুটা উপকৃত হতে তাদের সহযোগিতা করছে। আমরা কিন্তু এই যে সড়কটি আছে অর্থাৎ আজিমপুরের মাতৃসনদ ঠিক বিপরীত পাশে ছাপড়ি মসজিদ রুট বলে এই সড়কটিতে আমরা আরও বেশ কয়েকটি কার্যক্রম দেখছি। সেক্ষেত্রে আমরা ওএমএস এর কার্যক্রম দেখেছি, সেখানেও কিন্তু আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি সাধারণ মানুষের এবং তারা প্রত্যেকেই বাজার থেকে তুলনামূলক কম দামে পণ্য কিনতে চান। এবং রমজান উপলক্ষে সাধারণ মানুষের যে আসলে খাদ্যপণ্যের প্রতি আলাদা চাহিদা, বিশেষ করে ইফতারে খেজুরের যে চাহিদা সেটি কিন্তু এবছর টিসিবি পূরণ করছে। আমরা প্রতি বছরই রমজানের সময় তাদেরকে 2-1টি পণ্য বাড়াতে দেখি, সেটি কিন্তু ছোলা এবং খেজুর বিশেষ করে এই দুটি পণ্য তারা যুক্ত করে থাকে, সেটি এবছরও করছে। এখানকার মানুষজনের সাথে যারা আসলে অপেক্ষা করছে
করছেন তাদের সাথে কিছুক্ষণ আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন এই খেজুরের মান যদি আরেকটু ভালো হতো এবং তুলনামূলক আরেকটু কম দামে, কেননা 160 টাকায় যে খেজুরটি আসলে এখানে টিসিবি বিক্রি করছে সে খেজুরের যে মান তার থেকে কিছু টাকা বাড়িয়ে হয়তোবা তারা কিনতে পারছেন বাজার থেকে। সুতরাং তারা যেটি বলছেন যে সেটি 150 টাকা বা তার কম যদি হতো তাহলে হয়তোবা আরেকটু সাশ্রয় হতো তাদের জন্য। এবং তারা এখানে আমরা যেটি দেখছি মসুর ডাল 70 টাকা কেজিতে তারা বিক্রি করছে। এবং এই যে কার্যক্রম টিসিবির কার্যক্রম এবং প্রাণী সম্পদের কার্যক্রম সেটি কিন্তু সারা রাজধানী জুড়েই তারা নিয়ে রেখেছেন। আমরা যেটি দেখেছি যে মোট 25টি স্থানে রাজধানীর প্রাণী সম্পদ তাদের পণ্য বিক্রি করছেন, আর টিসিবি কিন্তু তাদের নির্ধারিত ডিলার পয়েন্ট ব্যতীত এইসব পণ্য ট্রাক সেলে বিক্রি করছেন। এবং মানের কথা যদি আবার একটু বলতে চাই, এখানকার মানুষজন যেটি বলছেন কিছুটা শুকনো খেজুর কিন্তু এখন তারা টিসিবির পক্ষ থেকে পাচ্ছেন, যেটি অন্যান্য বাজারের যে দাম সেটির তুলনায় বেশ পার্থক্য তারা বলছেন। কেননা এই খেজুরের দাম হয়তোবা আরেকটু কম দামে হয়তোবা তারা পেতে পারতেন। এই যখন অবস্থা তখন আমরা দেখতে পেয়েছি যে চালের কথা ওএমএস যে বিক্রি কার্যক্রম অর্থাৎ খাদ্য মন্ত্রণালয় সেটি কিন্তু এই জায়গায় পরিচালিত হচ্ছে। তবে রমজান উপলক্ষে সাধারণ মানুষের কম দামে সরকারের পক্ষ থেকে যেসব কার্যক্রম পরিচালিত হয় সেগুলো থেকে পণ্য পাওয়ার যে প্রবণতা তা কিন্তু আমরা বেশ প্রকট সাধারণ মানুষের মাঝে দেখতে পাচ্ছি। তো আজিমপুর থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কম মূল্যে ভোগ্যপণ্য বিক্রির খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম আজিমপুরে। শুল্ক আরোপ নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, একইভাবে বাড়ছে রূপা ও প্লাটিনামের দামও। তবে দর কমতির দিকে সিলিকন। ট্রাম্প প্রশাসনের রেসিপ্রোকাল ট্যারিফ বৈধ নয়। মার্কিন সুপ্রিম কোর্টের এমন রায়ের পর বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। এতে গেল এক মাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে এই মূল্যবান ধাতু। সপ্তাহ ব্যবধানে আউন্স প্রতি দাম 1.29% বেড়ে দাঁড়িয়েছে $5,109, আর মাস ব্যবধানে বেড়েছে 5.77%। শুল্ক আরোপের বিরুদ্ধে রায়ের পর মার্কিন ডলারের পতনে বৈশ্বিক বাজারে রূপার দাম 5% বেশি বেড়েছে। সপ্তাহ ব্যবধানে 5.62% বেড়ে আউন্স প্রতি দাঁড়িয়েছে $82.34। তবে মাস ব্যবধানে দাম কমেছে 11.56%। বাড়ছে প্লাটিনামের দামও। সপ্তাহ ব্যবধানে 4.67% বেড়ে প্রতি আউন্স বিক্রি হচ্ছে $2176। তবে মাস ব্যবধানে দাম কমেছে 12.80%। চাহিদার বিপরীতে সরবরাহ বাড়ায় নিম্নমুখী সিলিকনের দাম। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 1.42%, আর মাস ব্যবধানে কমেছে 3.87%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। প্রশাসনিক জটিলতা এবং ক্লিক ডের ত্রুটির কারণে ইতালিতে বহু বিদেশি শ্রমিক অবৈধ হয়ে যাচ্ছে। ইতালির উচ্চকক্ষ সিনেটে উপস্থাপিত এক বার্ষিক জরিপে এ তথ্য উঠে এসেছে। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে প্রতি বছর কোটা নির্ধারণ করে স্পন্সর ভিসায় বিদেশি শ্রমিক প্রবেশের অনুমোদন দিয়ে থাকে ইতালি সরকার, যদিও বাস্তবে অনুমোদনের হার খুবই কম। প্রশাসনিক জটিলতা এবং ক্লিকডের ত্রুটিতে অবৈধ হয়ে থাকছেন বহু শ্রমিক। দেশটির উচ্চকক্ষ সিনেটে এরো স্ট্রানিয়েরো নামের একটি প্রতিষ্ঠান তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয় 2024 সালে স্পন্সর ভিসার কোটা নির্ধারণ করা হয়েছিল 1,46,850টি। তবে সফলভাবে ইতালিতে থাকার অনুমোদন পেয়েছেন মাত্র 24,858 জন। চূড়ান্ত অনুমোদনের হার ছিল 16.9%। 2025 সালের কোটা বাড়িয়ে করা হয় 1,81,450, কিন্তু মাত্র 14,349 জন অনুমোদন পেয়েছেন। শতকরা হার মাত্র 7.9%। ইতালিতে আসা এসব শ্রমিক দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও অনুমোদন প্রক্রিয়ার জটিলতায় অনেকে অবৈধ অবস্থায় থেকেই কাজ করতে বাধ্য হচ্ছেন। সরকারকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে সঠিক উপায়ে ভিসা ও থাকার অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা। স্পন্সর ভিসায় ইতালিতে এসে যে সকল বিদেশিরা অবৈধ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নিজস্ব পেপারসগুলো কমপ্লিট না হওয়ার কারণে আমলাতান্ত্রিক যেই জটিলতা সৃষ্টি হয়েছে সেইটা সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুতই যেন এটা সমাধান করেন। সরকারের অনুরোধ করব যে এই যারা আসছে এদের জন্য একটু সুবিচার করার জন্য, এবং আগামীতে যারা আসবে যে ক্লিক ডে এবং প্রশাসনিক যে জটিলতায় এর কারণে বাংলাদেশের হার অনেক কমে যাবে। ডেক্রেতো ফ্লুসিতে ইতালিতে আসার ক্ষেত্রে শ্রমিকদের আমলাতান্ত্রিক জটিলতায় কঠিন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। সরকারকে বিষয়টি মনোযোগ দিয়ে বিবেচনা করা উচিত, তা না হলে ইতালিতে অবৈধদের সংখ্যা বাড়বে।
ইতালিতে বিদেশি শ্রমিক প্রবেশ শুধু একটি অভিবাসন ইস্যু নয়, এটি দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ শ্রম বাজারের সঙ্গে সরাসরি যুক্ত। সিনেটে উপস্থাপিত প্রতিবেদনে সুপারিশ করা হয় শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী কোটা নির্ধারণ, আবেদন প্রক্রিয়া ডিজিটাল ও দ্রুত করা, মৌসুমী কাজে শ্রমিকদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ এবং শ্রম অধিকার নিশ্চিত করা প্রয়োজন। সময় সংবাদ, ইতালি। আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20 বিলিয়ন মার্কিন ডলারের বেশি পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত ও ব্রাজিল। স্থানীয় সময় শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় দুই নেতা। আলোচনায় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও নিরাপত্তা সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট লুলার দূরদর্শী দৃষ্টিভঙ্গি ভারত ব্রাজিল সম্পর্ককে দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করেছে বলে জানান নরেন্দ্র মোদী। এদিকে ভারত ব্রাজিল একসঙ্গে কাজ করলে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি গ্লোবাল সাউথের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মার্কিন শুল্ক নীতি অবৈধ ঘোষণার পর ধোঁয়াশায় ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি। দর কষাকষির সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা ট্রাম্পের। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, নজিরবিহীন অনিয়মে কোটি কোটি টাকা আত্মসাৎ। পিডিবিকে লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন নসরুল হামিদ। সহযোগী ছিলেন 13 শীর্ষকর্তা। এবং খাতুনগঞ্জে তেল, চিনি সহ মুদি পণ্য উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও কমছে পেঁয়াজের দাম। প্রাণী সম্পদের ট্রাক সেলে দুধ, ডিম, মাংসের পরিমাণ বাড়ানোর দাবি।